হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুড এসআইআর শিফট 2 এর দ্বিতীয় পার্টের অঙ্কগুলি করব, যেখানে আমরা 26 এর দাগ থেকে 50 এর দাগ পর্যন্ত করব। এবং এই যে প্রশ্নগুলি এগুলি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো, তো সেখান থেকে তোমরা প্রশ্নগুলি দেখে নেবে এবং প্র্যাকটিস করে নেবে। তো চলো 26 এর দাগের প্রশ্নটা দেখে নেওয়া যাক। বলছে, যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 10% হ্রাস পায়, তখন ভগ্নাংশটির মান হয় 16/21। মূল ভগ্নাংশটি কত? তো আমরা এটাকে খুব সিম্পলি করতে পারি। সেটা হলো, প্রথমে আমি ধরে নিচ্ছি একটা ভগ্নাংশ আছে এখানে x/y। এবার কি বলেছে, যে ভগ্নাংশটির লবকে বৃদ্ধি করা হয়েছে 20%, অর্থাৎ 120 করা হয়েছে, 120/100 করা হয়েছে। আর হরকে হ্রাস করা হয়েছে 10%, অর্থাৎ 90% করে দেওয়া হয়েছে। এখানে পার্সেন্টটা উপরে উঠে যাবে, উপরের পার্সেন্টটা নিচে চলে আসবে, তো পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে। তো সেই জন্য এভাবে লিখলাম। এবারে এটা সমান আমাদের হয়েছে কত? 16/21। তো এখান থেকে আমাদের x y এর মান বের করতে হবে। তো আমরা এই 0 0 কেটে দিই। 3 4 12, 3 3 9, 3 7 21, 4 4 16। অর্থাৎ আমাদের যেটা বেরোচ্ছে সেটা হলো x/y সমান 4/7। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে বলছে, দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তো দুটি সিলিন্ডারের, অর্থাৎ সিলিন্ডার মানে আমরা কি জানি? তো সিলিন্ডার মানে আমরা জানি যে চোঙ। তো চোঙের যে আয়তনের সূত্র সেটা আমরা এখানে একটু লিখে নিই। চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। তো এদের দুটি চোঙের আয়তনের অনুপাত বলে দিয়েছে। দুটি চোঙের আয়তনের অনুপাত কত বলে দিয়েছে? যে দুটি চোঙের আয়তনের অনুপাত বলে দিয়েছে 3:8। তো এটা আমি ধরে নিচ্ছি r², আর নিচে একটা ধরে নিচ্ছি πr1²h। তো এটা সমান কি বলে দিয়েছে? এখানে সমান বলে দিয়েছে 3/8। এবার এখানে আমাদের পাই পাই কেটে যাচ্ছে, শুধু এই দুটোর মান এখানে থাকছে। তো আমরা এখান থেকে বের করব। আমাদের যেহেতু তাদের ব্যাসার্ধ, অর্থাৎ r1 এবং r2, এটা r1 দিয়ে দিই, এটা r2 দিয়ে দিই। তো r1 এবং r2 এর রেশিও বের করতে বলছে। তো আমরা কি করব, r1² ইন্টু, এখানে উচ্চতার অনুপাত বলে দিয়েছে 2, এখানে বলে দিয়েছে 3, সমান 3/8। তো এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, এই তিনটার সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ r1²/r2² সমান 9/16। তো এখান থেকে যদি আমরা স্কোয়ার তুলে দিই, তাহলে এখানে রুট হয়ে যাবে। তাহলে r1/r2 কি হবে? 3/4। এর রুট করে দিলে 3 হবে, রুট করে দিলে 4 হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্নে বলছে, 64 এর 5/8 প্লাস জিজ্ঞাসা চিহ্ন এর 30% সমান 121। তো জিজ্ঞাসা চিহ্নের মান কত? তো আমরা কি করবো, এখানে প্রথমে লিখবো 64, গুণ দিয়ে লিখবো 5/8 প্লাস জিজ্ঞাসা চিহ্ন গুণ 30%, অর্থাৎ 3/10 সমান 121। তো এখান থেকে আমরা এটা কাটাকুটি করে নেব। 28টা 64, তো 50টা 40, আর এখান থেকে এটা কেটে যাবে কি না, এটা তো কাটছে না, তো এটা এভাবে থাক। তো 50টা 40, তাহলে 40 প্লাস জিজ্ঞাসা চিহ্ন গুণ 3/10 সমান 121। তো এই 40টা থেকে বিয়োগ চলে যাবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন প্লাস
এই সরি জিজ্ঞাসা চিহ্ন গুণ 3/8, সরি ভুলভাল লিখছি কেন, 3/10 সমান 40টার থেকে বিয়োগ করে দিলে কত হবে? এখানে 1 হবে, 81 হবে। এবারে কিন্তু কাটাকুটি যাচ্ছে, 3 27 এবং 81, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের মান কত হচ্ছে? জিজ্ঞাসা চিহ্নের মান হচ্ছে এখানে 21। 21 কেন? 3 27 বলেছি, এখানে 3 27, জিজ্ঞাসা চিহ্নের মান হচ্ছে 270। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবারে প্রশ্নে বলছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় তবে বৃত্তটির ক্ষেত্রফলের বৃদ্ধির শতাংশ কত হবে? তো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পাচ্ছে, তো এক্ষেত্রে এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে বৃত্ত যেহেতু বৃত্ত রেডিয়াসের স্কোয়ার করলে বৃত্তের ক্ষেত্রফল আসে, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল কিভাবে আসে সেটা দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল কিংবা আয়তন এগুলো বের করতে গেলে আমাদের স্কোয়ার কিংবা কিউব করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের ক্ষেত্রফল পেতে গেলে আমাদের আর স্কোয়ার করতে হয়, পাই আর স্কোয়ার করতে হয়। তো এখানে আর স্কোয়ার করলে আমাদের 8টাকে দুবার গুণ করতে হবে। তো প্রথমে আমি ধরে নিচ্ছি আমাদের বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ 10%, তো প্রথমে ধরে নিচ্ছি ক্ষেত্রফল আমাদের 100 ছিল, 100% ছিল, সেখান থেকে 10% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 11/10 করা হয়েছে। 10% বৃদ্ধি মানে কি 1/10, তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে 11/10। আবার কি করা হয়েছে? আবার 10% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 11/10। কেন আবার 10%? যেহেতু আমরা স্কোয়ার করবো তাই। এবার এখান থেকে 0 0 সঙ্গে 0 0 কেটে দিলাম, তাহলে এখানে আমরা 121 পেলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের আগের ক্ষেত্রফল ছিল কত? 100, এখন হলো 121, অর্থাৎ বেড়েছে কত? বেড়েছে 21। 21 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন বি। এবারের প্রশ্ন বলছে যখন √2x এর 5% হয় 0.01, তখন x এর মান হবে। তো আমাদের একটা মান দিয়েছে এখানে, কি দিয়েছে? 2x এর 5%, অর্থাৎ 5% মানে কি 1/20। এটা সমান কত হয়? এটা সমান হয় 0.01, তাহলে x এর মান বের করতে হচ্ছে। আচ্ছা আমাদের 0.01 যদি তুলে দিই তাহলে এখান থেকে আমরা 1/100 পেয়ে যাব। 1/100 পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা এটাকে কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? 1/5 পাচ্ছি, আমরা 1/5 পাচ্ছি। এবারে এখান থেকে আমরা কি করব? দুই দিকে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে আমরা 2x সমান কি পাবো? 1/25 পেয়ে যাব। এবার এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, আচ্ছা x সমান কি হবে? 1/50। তো 1/50 মানে আমরা কি জানি? 1/50 মানে আমরা জানি 0.0। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্নে বলছে 450 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যে a/b সমান 2:3 এবং b/c সমান 6:5, এবং সেখানে সি এর ভাগ কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করব? এখানে লিখে নেব a/b 2:3, b/c 6:5। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বি 3 রয়েছে, এখানে 6 রয়েছে, তো আমরা বি কে তো সমান করে নেব, বির মান তো একটাই হবে তাই না, সমান একই হবে। তো তো এখানে বি কে সমান করতে গেলে আমাদের মানে 6 করতে গেলে এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 4:6। তাহলে আমরা a/b/c সমান কি পাবো? 4, বি সমান তো 6 পেলাম, আর সি সমান 5। এটা হচ্ছে a/b/c পেয়ে গেলাম। এবারে আমাদের সি এর মান জানতে যাচ্ছে, তো আমরা কি করব? টোটাল এগুলোকে যোগ করব, 6 আর 4 10 আর 5 15, অর্থাৎ আমাদের টোটাল মান কত দেওয়া আছে?
টোটাল মান দেওয়া আছে 450, 450 বা এগুলো যোগফল 15, আর আমার লাগবে কোনটা, সি, অর্থাৎ 5 লাগবে। এটা কেটে দিলাম 3, 3 15 45, 150 টাকা। এটা অপশন সি সঠিক উত্তর। এবারে প্রশ্নে বলছে যদি এবি, বিসি, এক্স ও সি স্কোয়ার অনুপাতে থাকে তখন এক্স এর মান নির্ণয় করো যেখানে কোনো সংখ্যাটি শূন্য না, অর্থাৎ কোনো সংখ্যা এখানে শূন্য না। তো আমরা এখানে কি করব, আমরা এখানে অনুপাতে লিখে নেব আগে এ বাই এবি বাই বিসি সমান এক্স বাই সি স্কোয়ার। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই বি কেটে গেল, আচ্ছা এই সি, এখানে একটা সি কেটে গেল, অর্থাৎ এক্স সমান আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি এসি। এটা আমাদের অপশন সি সঠিক উত্তর। তো এবারে প্রশ্নে বলছে 5.76 পৌনিপূর্ণ ও 2.3 পৌনিপূর্ণ এর অন্তর হয়। তো এখান থেকে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি 5.76 আছে, এর উপরে একটা বার দেওয়া আছে, ও 2.3 এর উপর একটা বার দেওয়া আছে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 5.76, 76, 76, এটা এভাবে করতে করতে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, 2.3 এই করতে করতে চলে যাচ্ছে। তো আমরা কি করতে পারি, এখান থেকে যখন বিয়োগ করবো তখন আমরা কিভাবে বিয়োগ করব, তখন আমরা এই 5.76 এর থেকে 2.3333 এভাবে বিয়োগ করে দেবো। তাহলে এখানে আমাদের করতে হবে 3, এখানে 4, এখানে 3, এখানে 4, আর এখানে 3। তো আমরা দেখতে পাচ্ছি 3 এর পরে 43 এরকম ভাবে আসছে, তাহলে 43 এর মাথায় 3.43 এর মাথায় 15। এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবারে একটি রিজনিং এর সিরিজ দিয়েছে 230, 246, 271, 307 এবং দীঘা চিহ্ন, এখানে শেষের পথে নির্ণয় করতে বলছে। তো এখানে সিরিজটি হলো 230, 246, 271, 307। এখান থেকে যদি আমরা বিয়োগ করি এটা, তাহলে আমরা পাবো 16। এখান থেকে এটা বিয়োগ করলে আমরা কি পাবো, 5, 25 পেয়ে যাব। এখান থেকে এটা করলে আমরা কি পেয়ে যাব, 36 পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 16, এখানে 25, এখানে 36, তাহলে এখানে কত হবে, নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে 4 এর স্কোয়ার, এখানে 5 এর স্কোয়ার, এখানে 6 এর স্কোয়ার, তো এখানে 7 এর স্কোয়ার হবে, অর্থাৎ 49 হবে এখানে। তো এর সঙ্গে 49 যোগ করে দিলে 7 আর 9 16, অর্থাৎ পিছনে 6 আসবে। তো শেষের সংখ্যাটি ইউনিটি যদি 6 আসে তো আমাদের অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবারে বলছে এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে এবং একটি জিনিস পি বাই 8 টাকায় বিক্রি করে, তখন তার শতকরা লাভ হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি আছে, সে কি করেছে, পি টাকায় কোনো জিনিস 1 ডজন জিনিস কিনেছে পি টাকায়। তো পি টাকায় যদি এক মানে 12টা জিনিস কেনে, তাহলে একটা জিনিস কত টাকায় কিনেছে, নিশ্চয়ই পি বাই 12 টাকায়। পি বাই 12 টাকায় কিনেছে একটা জিনিস, এবং সে কি করেছে, একটি জিনিস পি বাই 8 টাকায় বিক্রি করেছে। সে বিক্রি করেছে কত টাকায়, পি বাই 8 টাকায়। তো আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা এটাকে সমান করার জন্য কি করতে পারি, এই করতে পারি 12 দিয়ে 96, এদের লসও কত, 24, তো 24 দিয়ে গুণ করে দিতে পারি। অথবা
আমরা এক কাজ করতে পারি, এখানে যার ভ্যালু যেটা সেটা বসিয়ে দিতে পারি। তো আমরা কি করব, এদের যে লসাগু, এদের লসাগু কত 24, 24 যেটাকে গুণ করে দেবো। তো এখান থেকে আমরা পাচ্ছি কি 2, এখান থেকে পাচ্ছি আমরা 3। তাহলে আমাদের এটা সিপি, প্রথমটা তো সিপি, তো সিপি সমান আমরা কত পাচ্ছি 2, আর এসপি সমান আমরা পাচ্ছি 3। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 1 লাভ হয়েছে। তো লাভ পার্সেন্ট আমরা কিভাবে বের করি, সিপি লাভ পার্সেন্ট আমরা কি বের করি, প্রফিট। আমাদের 1 টাকা লাভ হয়েছে, তো প্রফিট বাই হচ্ছে আমাদের সিপি 2 টাকা এবং ইন্টু 100 করে দিই। তাহলে এখান থেকে আমাদের 50% সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে 1/4 গুণ 1/49 ভাগ 25/121 বর্গমূল হয়, বর্গমূল নির্ণয় করতে বলছে। তো আমরা কি করবো, এখানে 1/4 লিখে নিলাম, গুণ 1/49 লিখে নিলাম, টোটালটা বাই দিয়ে, টোটালটা বাই 25 গুণ 121। তো এগুলো এখানে চলে আসবে, গুণ করার সময় কি হবে, এগুলো এখানে চলে আসবে। তো এখানে কি হবে তাহলে, আমরা একটু এখানে ভেঙে লিখে নিই। এই যে 4 এবং 1/49 এগুলো কি হবে, এগুলো এখানে চলে আসবে, এগুলো উপরে চলে যাবে। তাহলে এখানে কি হবে, 25 গুণ 121 ভাগ 4 গুণ 49। তো এখান থেকে যদি আমরা এটাকে বর্গমূল করে দিই, তাহলে আমরা যেটা পাবো, নিচে লিখি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5 গুণ 11/4, তার জন্য 2 পাবো এবং এখানে 7 পাবো। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, আচ্ছা এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে এটা 25 বাই এটা ভাগ আছে, তো সেহেতু ভুলটা হচ্ছে। তো আমরা এক কাজ করি, এখানে পুরোপুরি ভুল হয়ে গেছে। তো আমরা এটাকে যেভাবে লিখবো সেটা হলো 1/4 গুণ 1/49 ভাগ 25, আর এটা উপরে উঠে যাবে 121। তো এইগুলো যেগুলো হচ্ছে নিচে আছে এগুলো নিচে নেমে আসবে, তো এখান থেকে কেটে এখানে 4 চলে আসবে, এখান থেকে কেটে এখানে 49 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি করবো, এটাকে, এটা তো পুরোটা বর্গমূল, তো এখান থেকে আমরা আবার লিখবো এটাকে 121 উপরে, আর নিচে হচ্ছে 25 গুণ 4 গুণ 49। এখান থেকে বেরিয়ে আসবে কি কি, এখান থেকে বেরিয়ে আসবে প্রথমে 11 বেরিয়ে আসবে উপরে, আর নিচে বেরিয়ে আসবে 5 গুণ 2 গুণ 7, তো 11/70 চলে আসবে। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 37 দাগের প্রশ্ন বলছে, এক ব্যক্তি 120 টাকায় 2টি চেয়ারের প্রত্যেকটি বিক্রি করে এবং একটি চেয়ারে 25% লাভ করে, অন্যটিতে 25% ক্ষতি করে, তার মোট ক্ষতি কত টাকা হয়? তাহলে সে বিক্রি করেছে, 2টি চেয়ারই বিক্রি করেছে, প্রথম চেয়ার প্রত্যেকটা চেয়ারই কত করে বিক্রি করেছে, 120 টাকায়। তো প্রথম চেয়ার যদি 120 টাকা বিক্রি করে, তো এটা এসপি, আর সেখানে কি করেছে, 25% লাভ করেছে। 25% লাভ মানে আমরা কি জানি, 1/4, 1/4, তাহলে উপরের একটা হচ্ছে লাভ আর নিচে ক্রয় মূল্য হচ্ছে 4, তাহলে লাভ করলে কি হবে, 5/4 হয়ে যাবে, 5টা হচ্ছে বিক্রয় মূল্য, তো নিচে 5 উপরে 4, তাহলে এখানে 5 24 120, 24 96। এটা গেল প্রথমটা সিপি। আর শেষটা আমরা কি করেছি, বলছে অন্যটিতে 25% ক্ষতি করে, তো 120 গুণ 3 মানে 4 উপরে হবে আর নিচে 3 হবে, কেননা ক্ষতি করলে কি 1/4, 1/4 মানে তো 25%, সেখান থেকে ক্ষতি করছে অর্থাৎ 3/4 হচ্ছে, তো 3 টাকা আমাদের এসপি, এসপি কে আমরা এসপি দিয়ে ভাগ করবো এবং সিপি দিয়ে গুণ করে দেবো, তাহলে সিপি বেরিয়ে আসবে। 3 এর 4 12, 4 4 16, 160। এখান থেকে কত হচ্ছে, টোটালটা কত হচ্ছে, টোটালটা হচ্ছে 6 5 2, 256 টাকা হচ্ছে।
আর আমাদের কেনা কত টাকায়? টোটাল দুটো চেয়ারের দাম একটা একটা 120 টাকা করে হলে দুটো 240 টাকা। এর থেকে 240 আমরা বিয়োগ করে দেবো, দিলে আমাদের 6, এখানে 1, 16 টাকা পড়ে থাকবে। এটা আমাদের কি পড়ে থাকবে? টোটাল লস পড়ে থাকবে, কারণ আমাদের এত টাকা কেনা ছিল আর আমরা 240 টাকা বিক্রি করেছি, তাহলে আমাদের 16 টাকা লস হয়েছে। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর। এবারের প্রশ্ন বলছে একটি ডিসকাউন্ট যা 3টি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20% এবং 10%-এর সময় সমান তা হলো। তো এরকম ভাবে দেওয়া থাকলে আমরা কি করব? সিম্পলি আমরা ধরে নেব প্রথমে 100 টাকা আমাদের জিনিসটার কি ক্রয় মূল্য, সেখান থেকে 3টি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো 25% ডিসকাউন্ট মানে আমরা কি জানি? 3/4, কেননা 3টা হচ্ছে বিক্রয় মূল্য আর 4টা হচ্ছে ক্রয় মূল্য। তো এই ক্রয় মূল্য দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে গুণ করে দিলাম, তো এটা এখন বিক্রয় মূল্য হয়ে গেল। এবার এই বিক্রয় মূল্যটা পরেরটা আবার ক্রয় মূল্য, তো পরেরটা ক্রয় মূল্য, পরেরটা কি? 20% আবার ডিসকাউন্ট দেবে। তো 20% ডিসকাউন্ট মানে 5/4, 5/4 কেন হলো? 1/5 মানে 4/5, 4/5 কেন হলো? 1/5 মানে 20%, সেখান থেকে 1 কমে গেল, অর্থাৎ এটা বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য। আচ্ছা, আবার এটা যখন বিক্রয় মূল্য হয়ে গেল, কিন্তু পরেরটার ক্ষেত্রে এটা আবার ক্রয় মূল্য। তো পরেরটার ক্ষেত্রে আমরা কি করব? 10% আবার ডিসকাউন্ট দেবো। 10% ডিসকাউন্ট মানে কি? 90/100 বা 9/10। তো এভাবে করলে আমরা কি পেয়ে যাব দেখি? 4 কেটে যাবে, এখানে 2, 9 দুগুণ 18, 3 8 54, অর্থাৎ এখানে আমাদের 54 আমরা কি পাচ্ছি? 54 আমরা টোটাল আমাদের বিক্রয় মূল্য পড়ে থাকছে, কিন্তু আমরা ডিসকাউন্ট কত দিয়েছি? আমাদের 100 টাকা কেনা ছিল, তার থেকে আমরা 54 টাকা বিক্রি করতে পারছি, তাহলে আমাদের ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে? ডিসকাউন্ট দেওয়া হয়েছে 46 টাকা বা 46%। 100 যেহেতু যোগ করছি তাই পার্সেন্ট টাকা একই ব্যাপার। তো আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্নে বলছে 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, শতকরা ক্ষতি হয় কত? তো এরকম ক্ষেত্রে আমরা কি করব? এরকম ক্ষেত্রে প্রশ্ন আমরা আগেও করেছি, এরকম ধরনের প্রশ্ন। তো 10টি বস্তুর ক্রয় মূল্য অর্থাৎ 10 সিপি, 10টি বস্তুর ক্রয় মূল্য, তো 10 সিপি সমান 16টি বস্তুর বিক্রয় মূল্য অর্থাৎ 16 এসপি। তো এখান থেকে আমরা কাটাকুটি করে নেব, 2 দিয়ে কাটলে কি হবে? 5:8 বা 5:8। এখান থেকে 5 সিপি বাই এসপি কি হবে? সিপির সামনে কি আছে? 8, এসপির সামনে কি আছে? 5, এসপির সামনে 5 আছে, তো 5। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কেনা ছিল 8 টাকায়, বিক্রি হয়েছে 5 টাকায়, 3 টাকা লস হয়ে গেছে, 3 টাকা লস হয়ে গেছে। আমাদের লস পার্সেন্ট বের করব কিভাবে? সিপি উপরে হচ্ছে আমাদের লস ইন্টু 100, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/8 মানে কত? 12.5, 12.5 সঙ্গে 3 গুণ করে দেবো, দিলে 37.5 হয়ে যাবে। তো 37.5% আমাদের সঠিক উত্তর। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে এ ও বি একটি কাজ 12 দিনে করে, বি সেখানে কি করে? ওই কাজটি 30 দিনে শেষ করে, একা ওই কাজটি কত দিনে শেষ করতে? এ একা কত দিনে শেষ করতে পারবে? তো এই ধরনের অঙ্কগুলি কিন্তু আমাদের পেন টাচ করারও কোনো প্রয়োজন হয় না, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আমরা কি করব? এখানে এ বি লিখে নেব আর এখানে শুধু লিখবো বি। তো এ বি মিলে কাজটি করে 12 দিনে আর বি করে 30 দিনে। তো এখান থেকে আমরা এর লসাগু বের করে নেব। এর লসাগু কত হবে? এর লসাগু 100, লসাগু 60 হবে। তো এখানে 30 দুগুণে 60 আর 5 12 60। তো আমরা দেখতে পাচ্ছি বি একার এফিসিয়েন্সি 2 আর দুজনের মিলে 5, তাহলে এর এফিসিয়েন্সি কত? এখানে 3, 3 আর 2 মিলেই তো 5 হয়েছে। এই 3 আর 2 মিলেই 5 হয়েছে, অর্থাৎ এ কত দিনে করবে? 60/3, 3 এফিসিয়েন্সি ভাগ করে দিতে হবে। 3 কুড়ি 60, অর্থাৎ আমাদের অপশন সি সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে যে 1780 সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আমরা দেখতে পাচ্ছি 40-এর স্কোয়ার হচ্ছে 1600। 40-এর স্কোয়ার কত? 1600। আচ্ছা, 41-এর স্কোয়ার কত? 1681। 42-এর স্কোয়ার কত?
1764। 42 স্কোয়ার কত? 1764। আর আমাদের এখানে দিয়েছে কত? 1780, অর্থাৎ 42 স্কোয়ারের চেয়ে একটু বেশি। তো আমরা দেখতে পাচ্ছি 42 স্কোয়ারের চেয়ে একটু বেশি। একটু বেশি হলো কত? 1780। 1780, 1764 চেয়ে একটু বেশি হচ্ছে 1780। তো আমরা ঠিক এই 42-এর পরের স্কোয়ারটিকে নেব। 42-এর পরের স্কোয়ারটি কত? 43 স্কোয়ার। তো 43 স্কোয়ার, তোমরা যদি স্কোয়ার করতে না জানো, আমি স্কোয়ার করাটা শিখিয়ে দিচ্ছি। 43 স্কোয়ার তোমরা করবে কিভাবে? এখানে লিখবে এই 4, 4 4 16, আর 3 3 9, 3 3 9, তো তোমরা 09 লিখে দেবে। আর 3 4 12, 3 4 12, 12 2 24, মানে এর সঙ্গে এটা গুণ আর সেইটার সঙ্গে 2 গুণ, তাহলে 3 4 12, 12 2 24, তো এখানে 24 লিখবে। তাহলে তোমরা এখানে গুণ যোগ করে দিলে, এখানে 9, এখানে 4, এখানে 8, এখানে 1, তো 1849 হলো 43 স্কোয়ার। তো এই 43 স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি 1780 ছিল, তো আমরা কি করবো? এর থেকে 1780 বিয়োগ করে দেবো। এখানে 9, এখানে 8, আর কত? 14, 6 14, তাহলে 69 আমাদের যোগ করলেই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছিল। তো এখানে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। আর তোমরা যদি এভাবে না করতে পারো, সিম্পলি তোমরা কি করবে? এভাবে স্কোয়ার করে নেবে। স্কোয়ার যদি মনে না রাখতে পারো, তাহলে কি করবে? প্রথমে 43 স্কোয়ার করে নেবে, 42 স্কোয়ার করে নেবে, এবং 44 স্কোয়ার করে নেবে। নিয়ে দেখে নেবে যে কোনটার সঙ্গে যোগ করলে, কত যোগ করলে এটা হচ্ছিল, ব্যাস। এবারে প্রশ্ন বলছে, যদি যদি এ স্টার বি সমান বির পাওয়ার, এর পাওয়ার বি হয়, তখন 5 গুণ 3 সমান কত? তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এর পাওয়ার বি, অর্থাৎ এই সম্পর্কটা সমান এই সম্পর্কটা। তো আমি যদি এখানে দিয়েছে কত? 5 গুণ 3, অর্থাৎ 5-এর উপরে 3 হবে, 5-এর পাওয়ার 3 হবে। তো 5-এর পাওয়ার 3 মানে কত? 125। এটা আমাদের সঠিক উত্তর, অপশন এ। এবারে প্রশ্ন বলছে, একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল, কত টাকায় বস্তুটি বিক্রি করিলে বা করলে ওই ব্যক্তির 30% লাভ হবে? তো এ ধরনের প্রশ্নে আমরা কি করব? প্রথমে আগে লিখে নেব ভ্যালুটি 1400 টাকা, এই টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রি করার পরে একজনের ক্ষতি হয়েছে কত? 30%, অর্থাৎ সে কত টাকা বিক্রি করতে পেরেছে? সে বিক্রি করতে পেরেছে 30% করতে, তাহলে 70%-এ বিক্রি করেছে, অর্থাৎ 70 দিয়ে আমাদের 70% দিয়ে আমরা ভাগ করবো এটাকে। আর আমাদের কত টাকায় মানে বলছে 30% লাভ করতে গেলে কতটা বিক্রি করতে, অর্থাৎ 30% লাভ মানে আমরা কি জানি? 130 টাকা। 130%, তো পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, এখান থেকে 0 0 কেটে যাবে, এখানে 2 হবে, 200, 13 2 2600, 2600 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর। এবারে প্রশ্ন বলছে 2.3 কিউব মাইনাস 0.027 বাই 2.3 স্কোয়ার প্লাস 0.69 প্লাস 0.09। তো এখান থেকে আমাদের এর মান বের করতে বলছে। তো আমরা কি করতে পারি? সিম্পলি এটা আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি এটাকে। আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি? এ কিউব মাইনাস বি কিউব মানে আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, এবারে আমরা যদি লিখি এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি
সমান আমরা এটা লিখতে পারি a মাইনাস বি, মানে আমরা জাস্ট এটার তলায় এটা নিয়ে আসলাম, তাহলে এটা থেকে গেল। তো আমাদের প্রশ্নে এটাই দেওয়া আছে, এই যে 2.3 হোল কিউব মাইনাস 0.027 বাই 2.3 হোল কিউব প্লাস 0.69 প্লাস 0.09। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা দেখতে পাবো 2.3 হোল কিউব মাইনাস, এটাকে আমরা কিভাবে লিখতে পারি 0.03 0.0 না সরি 06 না, এটা 0.3 হবে, শুধু 0.3 তার কিউব বাই 2.3 কিউব দিলাম কেন স্কোয়ার, এখানে স্কোয়ার হবে প্লাস, এখান থেকে আমরা লিখতে পারি এটা কি, আমরা লিখতে পারি এবি, এটা এবি লিখতে পারি। এই যে এবি, তো আমাদের এ কোনটা, এখানে এখানে হচ্ছে এটা এ আর এটা বি, এই দুটোকে গুণ করলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 0.3 গুণ 2.3 আর প্লাস এটা কি 0.3 তার স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি কি এটা এ আর এটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার, এখানে এ অনুযায়ী এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, অর্থাৎ এই এ বি। তো আমরা দেখতে পাচ্ছি এইটা সমান কি আমাদের এ মাইনাস বি, তো আমাদের এ মাইনাস বি, এ সমান কি আমাদের এ সমান 2.3 আর বি সমান কত মাইনাস 0.3, বি সমান এটা। তো আমরা এই দুটোকে যদি মাইনাস করি তাহলে আমরা দেখতে পাবো শুধু 2 পড়ে থাকছে, 2টাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে কোন সংখ্যার 2/4 কোন সংখ্যার 2/4 এর 1/10 অংশ যদি 240 হয় তাহলে সংখ্যাটি কত। তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স, এই সংখ্যাটির 2/4 এবং এই 2/4 এর 1/10, এর মানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়ে লিখবো, এটা সমান কি বলেছে 240, এখান থেকে এক্স এর মান বের করবো। তো এইটা উপরেরটার সঙ্গে এটা কেটে যাবে, অর্থাৎ 12 120 হবে, আর 120 সঙ্গে 40 গুণ হবে, তাহলে 4 × 48, তাহলে এক্স সমান কত হবে 48 4800। এটা আমাদের ডি, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারের প্রশ্ন বলছে দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা মিশ্রণ আছে, দুধ ও জলের মিশ্রণ, মিল্ক ইস টু ওয়াটার, এবং সেখানে 10% জল আছে, অর্থাৎ টোটাল যদি 100% হয় 10% জল আছে আর বাদ বাকি ওয়াটার আছে। তো আমি লিখলাম 10% মানে কি, আমরা জানি 1/10, তো সেটা এক, এখানে জল আছে এবং বাদ বাকি এই 9 বাকি থাকছে, এই 9টা হচ্ছে মিল্ক আছে এখানে। আচ্ছা এবারে কি বলছে যে কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে। তো নতুন মিশ্রণে 20% জল করতে হবে, তো 20% মানে আমরা কি জানি 1/5, এক জল থাকবে এবং কি থাকবে এখানে বাদ বাকি কি থাকছে, এখানে বাদ বাকি 4 থাকছে, তাহলে 4 এখানে মিল্ক, সেখানে প্রথমটায় আছে মিল্ক 9, পরেরটায় আছে মিল্ক 4, তো এখানে সমান নেই, তো আমরা সমান করতে গেলে এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো এবং এর সঙ্গে আমরা 9 গুণ করে দেবো, তাহলে আমাদের এদিকেও একটা গুণ হয়ে যাবে 4 আর এদিকে 9 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে আমাদের 9 হলো, অর্থাৎ বেড়েছে কত 5 বেড়েছে। তো এবারে আমরা দেখব যে টোটাল আমাদের মিশ্রণ ছিল 40 লিটার, তো এই 40 লিটার মিশ্রণ এবং আমরা এখানে পাচ্ছি কত
4 নং 36 আর 4 40, আমরা পাচ্ছি কত 40 রেশিও। এবং আমাদের যোগ করা হয়েছে কত 5, তো এখানে 5 গুণ করে দেবো, তাহলে 40 40 কেটে যাবে, 5ই পড়ে থাকবে। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 5 লিটার। এবারে প্রশ্ন বলছে একটি বাসের গতি হয় 72 কিমি পার ঘন্টা, বাসটি 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ একটি বাস, তার গতি 72 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু কিলোমিটার পার ঘন্টাকে আমরা কি করবো মিটারে পরিবর্তন করবো, মিটার পার ঘন্টায় পরিবর্তন করবো। তার কারণ এখানে অপশন আমাদের মিটার দেওয়া আছে। তো আমরা 72 কিলোমিটার পার ঘন্টাকে যখন মিটারে করতে যাব, মিটার পার ঘন্টা, তখন আমরা কি করবো 5/18 দিয়ে গুণ করে দেবো। এবং এটা এখন মিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে। এবং এই যে এটা গতিবেগ, গতিবেগের সঙ্গে যখন আমরা টাইম গুণ করে দেব, তখন আমাদের কি চলে আসবে, ডিস্টেন্স চলে আসবে। তো এই যে গতিবেগের সঙ্গে টাইম গুণ করে দিলাম, ডিস্টেন্স হয়ে গেল। তাহলে 4×8 = 72, আচ্ছা তারপর 20, 5×20 = 100, অর্থাৎ 100 মিটার ডিস্টেন্স কিন্তু অতিক্রম করবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে বলছে 2.6, 2.066, 2.66, 2.08, এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কি? এর মধ্যে বড় সংখ্যাটি আমাদের জিজ্ঞেস করছে। তো এখান থেকে তো দেখে বোঝা যাচ্ছে যে প্রথমে 2.6 এবং তারপরে 2.066, তো 2.066 এর চেয়ে বড়, কিন্তু 2.66 এর থেকে ছোট, অর্থাৎ 2.66টা এখানে সবচেয়ে বড়। তাহলে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে এটা। এবারে প্রশ্ন বলছে যদি এ এর 90% সমান বি এর 30% হয় এবং বি সমান এ এর x% হয়, তাহলে x এর মান কত? তো আমরা a/b আগে বের করে নেব এখান থেকে। এখানে আছে এ এর 90%, তো আমরা এখানে লিখি a গুণ 90% মানে 9/10 সমান b গুণ 30% অর্থাৎ 3/10। তো এই 10 কেটে গেল, এটা কাটলাম, 1:3 হয়ে গেল। অর্থাৎ a/b হবে, এর সামনে কি আছে 1, তো a1, b সামনে কি আছে 3, b3, অর্থাৎ a হলো 1, b হলো 3। তাহলে এবারে বলছে a সমান b সমান a এর x%, তো b এর কত পার্সেন্ট, b a এর কত পার্সেন্ট, অর্থাৎ নিচে a থাকবে, উপরে b থাকবে, গুণ আমাদের 100 করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 300 উত্তর হচ্ছে আমাদের, তো 300% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্নে বলছে একটি নৌকার স্থির জলের গতি 13 কিলোমিটার পার ঘন্টা এবং নদীর বহমান গতি 4 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিমি যেতে কত সময় লাগবে? আচ্ছা তাহলে এখানে আমাদের একটা জিনিস এঁকে নিতে হবে। এখানে আমি তোমাদেরকে বলে রেখেছি যে টাইম, আমি যেখানে তোমাদের বোটানি স্ট্রিম অঙ্ক করেছিলাম, সে সময় তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে অঙ্কগুলি করতে হয়। তোমরা সেটা দেখে নেবে যদি এখন না বুঝতে পারো। ডি এখানে লিখলাম, এস এখানে লিখলাম এবং ইউ এখানে লিখলাম। এখানে ডি মানে ডাউন স্ট্রিম, এস মানে স্ট্রিম অর্থাৎ জলের গতি, সরি বোটের গতি, এবং এটা হচ্ছে আপ স্ট্রিমের গতি। তো এটা ডাউন স্ট্রিম মানে অনুকূলের গতি, এটা প্রতিকূলের গতি এবং এটা নৌকার গতি। তো এখানে আমাদের বলে রেখেছে যে স্থির জলে নৌকার গতি, তো স্থির জলে নৌকার গতি কত 13, এখানে লিখে নিলাম। এবং নদীর বহমান গতি হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ স্রোতের যে টানটা আছে সেই স্রোতের টান হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। তো এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপ গুলো হলো 4 করে। তো এখান থেকে যখন ডাউন স্ট্রিম আসবে তখন বেশি হবে, মানে যোগ হয়ে যাবে। তো যোগ হয়ে কত হবে 13 আর 4 17। আর এখান থেকে যখন আমরা আপ স্ট্রিমে আসবো তখন এখানে 13 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, 9 হয়ে যাবে। তো এবার বলছে যে 68 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে, অর্থাৎ ডাউন স্ট্রিমে 68 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তো ডাউন স্ট্রিমে স্পিড তো আমরা জানি এটা, তাহলে 68 ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের সময় বেরিয়ে আসবে
4 × 68 অর্থাৎ 4 ঘন্টায় পৌঁছে যাবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এ পর্যন্ত আজকের শিফট 2 শেষ। এবারে শিফট 3 অঙ্ক আমরা করব। তো এর প্রশ্নগুলি সবই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর পরবর্তী সিরিজগুলো, পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আসছে, তোমরা প্লেলিস্টটা ফলো করবে, সেখানে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকো এবং ভালো থাকো।